অনেক সময় কিছু ঘটনা এত জটিল হয়ে যায় যে এর আসল কারণটা খুঁজে বের করা মুশকিল হয়ে পড়ে। আজকের এই পর্বে আমরা ঠিক সেই কাজটাই করব, জটিলতার পর্দা সরিয়ে পুরো বিষয়টার একটা পরিষ্কার ছবি তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। আমরা এমন একটা সংঘাতের দিকে তাকাচ্ছি যা গত ১৫ দিন ধরে শুধু বাড়ছেই, আর একটা গোটা অঞ্চল, এমনকি পুরো বিশ্বকেই যেন একটা খাদের কিনারায় নিয়ে এসেছে। এই সংকটটা আসলে কতটা গভীর তা বুঝতে হলে সবার আগে দেখতে হবে এর সবচেয়ে মর্মান্তিক দিকটা, মানে মানুষের জীবনের উপর এর কী প্রভাব পড়ছে। ১৭০। এটা শুধু একটা সংখ্যা নয়, তেহরানের ওপর হামলায় নিহত স্কুল ছাত্রীদের সংখ্যা এটা। ভাবুন একবার, কতগুলো স্বপ্ন, কতগুলো ভবিষ্যৎ এই যুদ্ধের আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এই কথাটা শুনলে গায়ে কাঁটা দেয়, তাই না? যে ক্লাসরুমে একদিন হাসির শব্দ শোনা যেত, আজ সেখানে শুধুই শূন্যতা। আর তাদেরই বন্ধুরা তাদের ছবি হাতে নিয়ে বিচার চাইছে। এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে যুদ্ধ শুধু সৈনিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। সাধারণ মানুষ, এমনকি ৩ বছরের একটা শিশু এর শিকার হচ্ছে, যেটা আসলেই মেনে নেওয়া কঠিন। আর এই সংঘাতের প্রভাব যে কতটা ছড়িয়ে পড়েছে তা এই তালিকাটা দেখলেই বোঝা যায়। দেখুন, ইরান, লেবানন, ইসরায়েল, এমনকি মার্কিন বাহিনী পর্যন্ত হতাহতের সংখ্যাটা সবখানে। সংকটটা যে শুধু একটা দেশের মধ্যে নেই তা একদম পরিষ্কার। আর একটা ভয়ঙ্কর ব্যাপার হলো, এই লড়াইটা এখন আর শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই। দেখুন, দক্ষিণ লেবাননে এক হামলায় ১২ জন স্বাস্থ্যকর্মীকে হত্যা করা হয়েছে। অ্যাম্বুলেন্স, প্যারামেডিকদের টার্গেট করা হচ্ছে। এমনকি সাধারণ মালবাহী ট্রাককেও হুমকি দেওয়া হচ্ছে। কিছু বিশ্লেষকের মতে এটা তো সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আচ্ছা, এবার চলুন সেই জায়গায় যাওয়া যাক যেখান থেকে এই আগুনের স্ফুলিঙ্গটা ছড়িয়ে পড়েছে, মানে পুরো সংঘাতের কৌশলগত কেন্দ্রবিন্দুতে। ক্রাউন জুয়েল বা অনাথ মুক্ত, কি অদ্ভুত নাম, তাই না? কিন্তু এই খার্গ দ্বীপ নামের ছোট্ট জায়গাটায় আসলে ইরানের তেল সাম্রাজ্যের একেবারে হৃদপিণ্ড, আর তাদের প্রধান রপ্তানির কেন্দ্রও এটাই। স্বাভাবিকভাবেই এই জায়গাটা এখন সবার টার্গেট। ৯০ ভাবা যায়? মাত্র এক রাতের মধ্যে খার্গদ্বীপের সামরিক স্থাপনার ওপর ৯০ বার হামলা হয়েছে বলে রিপোর্ট এসেছে। এই সংখ্যাটাই বুঝিয়ে দেয় এই দ্বীপটা কতটা গুরুত্বপূর্ণ। আর এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একটা ঘোষণা আগুনে ঘি ঠেলেছে। তিনি সরাসরি সতর্ক করে দিয়েছেন যে এরপর ইরানের তেল স্থাপনাগুলো টার্গেট হতে পারে। মানে এখন হামলাটা শুধু সামরিক ঘাঁটি থেকে সরে এসে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তির উপর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি এখন এমন যে এই সংঘাত আর একটা নির্দিষ্ট জায়গায় আটকে নেই, এর আঁচ ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। তৈরি হচ্ছে নতুন নতুন ফ্রন্ট, নতুন আতঙ্ক। আর এর সবচেয়ে বড় উদাহরণ হল হরমুজ প্রণালীর এই অচলাবস্থা। একদিকে ইরান হুমকি দিচ্ছে যে তারা মার্কিন জাহাজের জন্য এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দেবে, অন্যদিকে আমেরিকা তার সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজগুলোর একটা ইউএসএস ত্রিপোলিকে পাঠিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে। এটা তো সরাসরি একটা সামরিক মহড়া যা পুরো বিশ্বের বাণিজ্যকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। শুধু তাই নয়, ইরানের আইআরজিসি এবার সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে। তারা সাধারণ মানুষকেও ওসব এলাকা থেকে দূরে থাকতে বলেছে। এর মানে কি? এর মানে হলো যুদ্ধটা এখন প্রতিবেশী দেশগুলোর ভেতরেও ঢুকে পড়ছে। এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাবটাও কিন্তু বিশাল। একদিকে দেখুন, উপসাগরীয় দেশগুলোতে প্রায় ৯০ লক্ষ ভারতীয় প্রবাসী আছেন, যাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। আর অন্যদিকে ভারত প্রতি বছর যে প্রায় $৫০ বিলিয়ন রেমিটেন্স পায়, সেটাও এখন ঝুঁকির মুখে। মানে এর প্রভাব পড়ছে লক্ষ লক্ষ সাধারণ মানুষের জীবন আর জীবিকার ওপর। অর্থনীতির কথা তো গেল, কিন্তু এর চেয়েও একটা মৌলিক সংকট তৈরি হতে পারে, সেটা হলো পানি সংকট। উপসাগরীয় দেশগুলো পৃথিবীর মোট লবণমুক্ত পানির প্রায় ৪০% উৎপাদন করে, আর এই অঞ্চলে ৪০০রও বেশি প্ল্যান্ট আছে। চিন্তা করুন, এই প্ল্যান্টগুলোর যদি কোনো ক্ষতি হয় তাহলে কি ভয়াবহ একটা মানবিক বিপর্যয় নেমে আসবে। তো আমরা ধাপে ধাপে সংকটের গভীরতা দেখলাম। এবার চলুন এই ধাঁধার শেষ অংশে যাই, যেখানে আঞ্চলিক সংঘাতটা একটা বিশ্বযুদ্ধের দিকে মোড় নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের একজন উপদেষ্টার এই কথাটা বেশ ভাবনার। তিনি বলছেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে। ইরানের মিসাইল এখন সরাসরি তেল আবিবে আঘাত হানছে। এত উঁচু পর্যায় থেকে যখন এমন কথা আসে, তখন বুঝতে হবে পরিস্থিতি আসলেই গুরুতর, আর এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মঞ্চ তৈরি করছে। আর এই দুর্বলতার কারণেই কিছু সূত্র দাবি করছে যে ইসরায়েল এখন পাল্টা জবাব হিসাবে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছে। একবার ভেবে দেখুন, সংঘাতটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে পারমাণবিক অস্ত্রের মতো একটা ভয়ঙ্কর বিকল্প নিয়ে কথা হচ্ছে।
এর মধ্যে আবার আন্তর্জাতিক রাজনীতিও উত্তপ্ত। জার্মানির চ্যান্সেলর তো পুরো দোষটাই ইরানের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন, এমনকি সেখানে সরকার পরিবর্তনেরও ডাক দিয়েছেন। বোঝাই যাচ্ছে বিশ্বের বড় বড় শক্তিগুলো এখন স্পষ্ট দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো একদিকে সামরিক শক্তি জড়ো হচ্ছে, অন্যদিকে পারমাণবিক অস্ত্রের মতো চূড়ান্ত বিকল্প নিয়েও আলোচনা চলছে। সারা বিশ্ব তাকিয়ে আছে, কিন্তু সামনে কি হতে চলেছে সেই পথটা এখনও ভয়ঙ্করভাবে অস্পষ্ট।